শান্তিনিকেতনের বুকে কোটি কোটি টাকার বিলাসবহুল রিসোর্ট আয়াস, আর এই রিসোর্টের মালিকানা নিয়েই এবার দানা বেঁধেছে চরম বিতর্ক। নিজের স্বাক্ষর জাল করে জালিয়াতির মাধ্যমে রিসোর্টটি লিখিয়ে নেওয়ার বিস্ফোরক অভিযোগ তুলেছেন বোলপুরের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সিদ্ধার্থ দাস। এই বিপুল আর্থিক প্রতারণার বিচার চেয়ে ইতিমধ্যেই তিনি বীরভূমের জেলাশাসক, পুলিশ সুপার এবং শান্তিনিকেতন থানার দ্বারস্থ হয়েছেন। চিকিৎসকের দাবি, এই বিলাসবহুল রিসোর্টের জমি কেনা থেকে শুরু করে তা গড়ে তোলা পর্যন্ত তিনি নিজে 3,61,00,000 টাকারও বেশি পুঁজি বিনিয়োগ করেছিলেন, কিন্তু তার অজান্তেই জাল সইয়ের সাহায্যে সেই সম্পত্তির মালিকানা রাতারাতি অন্যদের নামে হস্তান্তর করে দেওয়া হয়। এই চক্রের পেছনে বোলপুরের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অপূর্ব মুখোপাধ্যায় এবং ব্যবসায়ী সব্যসাচী মণ্ডলের সরাসরি হাত রয়েছে বলে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। তবে বিষয়টি শুধু আর্থিক জালিয়াতিতেই সীমাবদ্ধ নয়, এর সাথে জড়িয়েছে রাজনৈতিক হুমকির তত্ত্বও। অভিযোগকারী চিকিৎসকের স্পষ্ট দাবি, অতীতে বীরভূমের তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক নেতা অনুব্রত মণ্ডল এবং বিকাশ রায়চৌধুরীর নাম ব্যবহার করে তাকে লাগাতার ভয় দেখানো হতো। রাজনৈতিক ক্ষমতার দাপটে মুখ খুললে চরম পরিণতির হুমকি দিয়ে এতদিন তাকে নিজের সম্পত্তি থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। দীর্ঘদিন রাজনৈতিক চাপে ও আতঙ্কে কোণঠাসা থাকার পর রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবার হারানো অধিকার ফিরে পেতে কোমর বেঁধে নেমেছেন ওই চিকিৎসক। আমি প্রফেশনাল হচ্ছে ডাক্তার, আমি গাইনোকোলজিস্ট। আমি সরকারি চাকরি করি, আবার প্রাইভেট প্র্যাকটিস করি। দিয়ে সেই সূত্রে ট্যাক্স ফাইল বানানোর জন্য অপূর্ব মুখার্জির কাছে যেতে হয়। সর্বমঙ্গলা মিষ্টি দোকানের পাশে একজন ডাক্তার বলে ওখানে আমি বানিয়েছি। সেখানে বানাতে যাই, যাওয়ার পর পরিচয় হয়। পরিচয় হতে হতে একটা অন্তরঙ্গ বন্ধু, ফ্রেন্ডশিপ যাকে বলে, বা বিশ্বস্ত জোগাড় হয়। উনি কথা বলতেন, করতেন, যাই হোক। এটা করতে করতে উনি বলেন, এই টাকা আপনি কি করবেন, মাটি জমি কিনে রাখুন, তাহলে আপনি ব্যাংকে থেকে বেশি ইন্টারেস্ট পাবেন। তাই আমি বলছি, আমি তো ট্যাক্স দিচ্ছি, অসুবিধা কিছু নেই। বলছে, আপনি জমি কিনে রাখলে ক্ষতি কি, ট্যাক্সে তো জমি কিনলে ক্যাপিটাল গেন হবে, আপনার অসুবিধা হবে। তারপর ওই করতে করতে আমি ওই সায়রবীথি পার্কের অপোজিট দিকে, ওই উত্তর দিকে একটা 8 কাঠা জমি কেনা হয়। সেখানে 6 কাঠা আমার বাবা মায়ের নামে ছিল, আর বাকি 4 কাঠা 8 কাঠা কেনা হয়। তা সেখানেও পরবর্তীকালে দেখা যায় যে বাবা মায়ের জমিটা যেহেতু বাবা মা কিনে আমাকে দানপত্র করে দিয়েছিল, সেই জায়গায় জমিটা উনি পরে বিক্রি করতে পারেননি, কিন্তু 8 কাঠা জায়গাটা উনি ওনার নামে যেটা কেনা হয় সেটা আমার টাকা দিয়েই কেনেন উনি। পরে বোঝা গেল এগুলো, প্রথমে তো বিশ্বাসের জন্য বোঝা যায়নি। তারপরে আসল যে জায়গা, সে আয়াস রিসর্ট যেটা তৈরি হয়, যেটার সাপেক্ষে আমাদের মেন গোলমাল, আয়াস রিসর্ট যেটা, সেটা 18 কাঠা জায়গার ওপরে তৈরি করা হয়। ওই 18 কাঠা জায়গার মধ্যে 11 কাঠা সামথিং আমার ছিল, আর 7 কাঠা সামথিং ওনার ছিল, এরকম 6 কাঠা সামথিং। তা ওখানে প্ল্যান পাস হয়, সমস্ত কিছু বিল্ডিং তৈরি হয়, ঘরবাড়ি তৈরি হয়, 16টা ঘর তৈরি হয়, সুইমিং পুল তৈরি হয়। এগুলো সমস্ত কিন্তু কাগজপত্র বানিয়ে তৈরি করা হয়, কিন্তু অরিজিনাল কাগজ আমাকে একদিনও দেয়নি, দেখাতেও দেয়নি। যখন আমি জানতে পারি বা বুঝতে পারি, তখন আমাকে ভয় দেখানো শুরু হয়। এবং সেই ভয়টা কাকে দেয়? বিকাশ রায়চৌধুরীর ছেলে, ছোট ছেলেকে দিয়ে, আর কেষ্টদা ওর খুব চেনা অনুব্রত মণ্ডল দিয়ে ভয় দেখানো শুরু হয়। তখন আমি গল্পে অনেকটা এগিয়ে গেছি। এই হিসেবে আমি 1,86,00,000 প্লাস 9 লক্ষ এই টাকা ক্যাশ দেয়া হয়। তারপরে এদিক ওদিক জমি জায়গা বিক্রি করেছি, সেই জায়গাগুলোর টাকাও আছে। ক্যাশ হিসেবে টাকা জমা পড়তো, আর ব্যাংকের হয়ে চেক জমা পড়তো আমার মাইনে থেকে। প্রত্যেক মাসে মাসে 50,000 টাকা করে চেক জমা পড়তো, আর ক্যাশগুলো এরকম জমা পড়তো। বেশিরভাগটাই ব্যাংক ট্রানজাকশন হয়েছে। আমি 26 লক্ষ টাকার লোন নিয়েছিলাম, আমি একটা 55 লাখ টাকার বাড়ি বিক্রি করেছিলাম, সোনা দানা বিক্রি, এগুলো সব ওর মধ্যে লাগানো হয়। আর এই টাকাগুলো তুলে নিয়ে আসতো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শান্তিনিকেতন ব্রাঞ্চ থেকে। প্রত্যেক 17 মাস থেকে 17 সাল থেকে 20 সাল অবধি এই টাকা তোলা হয় আর কাজ করানো হয়। অনেক কাজের ক্ষেত্রে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই সরাসরি টাকা তাদেরকে দেয়া হয়, সে ট্রানজাকশনও আছে। আর এই টাকা তুলে নিয়ে আসতো সুভাষ দত্ত বলে একজন ভদ্রলোক ছিলেন,
উনি সত্যিকারই ভদ্রলোক ছিলেন। আর সব্যসাচী মণ্ডল তুলতো আর নীলকান্ত মণ্ডল, এরা টাকাগুলো তুলে নিয়ে আসতো ব্যাংক থেকে। সেখানে সমস্ত কিছু ডকুমেন্ট আমার তোলা আছে। আস্তে আস্তে কি হয়, যখন 25 তারিখে 25শে ডিসেম্বর 2020-তে ওইরকম রেস্টুরেন্ট পুরো তৈরি হয়ে গেল এবং উদ্বোধন শুরু হয়ে গেল। উদ্বোধনের দিনেও আমার নাম ছিল কিন্তু ওই টাইমটায়। আর তারপরে দেখছি উদ্বোধন হয়ে গেল, আমাকে ওই মেরে তাড়িয়ে দেয় ওই শেখর মণ্ডল। তা সে হচ্ছে সব্যসাচী মণ্ডলের ভাই, বিনুরিয়া বাড়ি। কেন তাড়িয়ে দিল? তাড়িয়ে দিল মানে আমি গেছি রেস্টুরেন্টে, ওদের রেস্টুরেন্টটা তখন মেরে তাড়িয়ে দিল মানে আমার জায়গাটা ওরা কিনে নিয়েছে, এইটা ওদের বক্তব্য। পরবর্তীকালে যখন এখানে অনেক টাকার ইনভেস্টমেন্ট হয়ে গেছে, 26 লাখ টাকার মতো লাগবে, তখন আমাকে বললো, ডাক্তারবাবু আপনার ওইখানে যে জায়গাটা পড়ে আছে 6 কাঠা, ওই 6 কাঠা জায়গাটা বিক্রি করে আমরা এখানে তাহলে বাড়ি ইয়েটার উন্নতি করব। কিন্তু ওই জায়গাটা বিক্রি করার নাম করে সেই জায়গাটায় ওনার মাকে এবং ওনার বউকে বিক্রি করে দেওয়া হয়, এবং যে সইটা করা হয় সেই সইটা কিন্তু আমার নয়। মানে আপনার সইটা আমার নকল করে বিক্রি করা হয়, নকল সই করে আয়াস হোটেলে ওদের দখলে চলে যায় 11 কাঠা সামথিং জায়গা। ঠিকানাতে আমি ছিলাম শুধু নয়, গোটা টাকাটাই আমার, এখন আমি বুঝতে পারছি ওরা কোনো কিছুই খরচা করেনি। আমার টোটাল 3.5 করোড় খরচা হয়েছে সব কিছু নিয়ে। আমি অভিযোগ করতে গিয়েছি, কিন্তু বিকাশ রায়চৌধুরী আর ওনার ছেলে, ছোট ছেলে আর কেষ্টদার ভয় দেখিয়ে আনা হয়েছিল অনুব্রত মণ্ডলে। এখন এখন আমাকে বহুবার ভয় দেখিয়েছে, বেনামে চিঠিও এসেছিল 2-1 বার, বহু লোক দিয়ে ফোনও করানো হয়েছিল বেনামে। এখন আমি কিছু সংখ্যক স্বনামধন্য ব্যক্তিদের কাছে আমি এই আবেদনটা করেছি। এক হচ্ছে আমাদের সিউড়ির ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আইসি, পুলিশ অফিসার যিনি আছেন শান্তিনিকেতন, পুলিশ সুপারিনটেন্ডেন্ট যিনি আছেন, এদেরকে আমি কিছু আমার লিখিত বয়ান, টোটাল ডিটেলস আমি লিখে বাই পোস্টে চিঠি করেছি। আয়াস হোটেল দখল করা থেকে শুরু করে কিভাবে টাকা নিয়েছে, কিভাবে আমার কাছ থেকে আমার সব কিছু চলে যাওয়ার পরেও আমার কাছ থেকে অ্যাকাউন্ট থেকে টাকা উঠেছে অনেক, এগুলো সবই আমার ডকুমেন্টে আছে। আমাকে চাইলে দেখাতে বললে আমি পুরো ফাইল বের করে দেখাবো। নতুন সরকার আসলে কতটা আশাবাদী ফেরত? আমি নতুন সরকারের ওপরে পুরোটা আশাবাদী আছি। বর্তমান প্রশাসনের ওপর ভরসা রেখে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে এই হাই প্রোফাইল জালিয়াতি ও রাজনৈতিক হুমকির অভিযোগ নিয়ে অভিযুক্তদের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।